হ্যালো ফ্রেন্ডস, পরবর্তী নতুন একটা টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, সেটার হাইকোর্ট বিভাগের কি কি ক্ষমতা এবং কাজ রয়েছে সেই সম্পর্কে জানব। তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু দুটি বিভাগ নিয়ে গঠিত। একটা হচ্ছে এই বিভাগ অর্থাৎ হাইকোর্ট বিভাগ, আর একটা কী বিভাগ বলো তো? আপিল বিভাগ, তাই না? আচ্ছা, আজকে আমরা প্রথম যে ভাগটা রয়েছে সেই ভাগটার ক্ষমতা এবং কাজ সম্পর্কে জানব। কেমন? আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। হাইকোর্ট বিভাগের প্রথম কাজ হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা, ঠিক আছে? এটাকে খুবই গুরুত্বের সাথে আমি প্রথমেই রেখেছি, তার কারণ এটা একটা সাংবিধানিক কাজ, ঠিক আছে? সংবিধানে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে এই অধিকার দেওয়া হয়েছে যে কোনো কারণে যদি তারা মনে করে কোনোভাবে তাদের মৌলিক অধিকার ভঙ্গ হয়েছে, তাহলে তারা হাইকোর্টের আশ্রয় নিতে পারে, ঠিক আছে? এবং মানে দেখো, আমরা জানি যে কোনো মামলা আগে লোয়ার কোর্টে যায়, ঠিক আছে? মানে আগে জেলা কোর্টে, তারপর সেখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যায়। কিন্তু নাগরিকদের মৌলিক অধিকারের মতো বিষয়টাকে সংবিধানে এতই গুরুত্ব দেওয়া হয়েছে যে বলা হয়েছে যে মৌলিক অধিকার ভঙ্গের ক্ষেত্রে নাগরিককে লোয়ার কোর্টে যাওয়ার প্রয়োজনই নেই, তারা সরাসরি হাইকোর্টের কাছে তাদের আর্জি পেশ করতে পারে, ঠিক আছে? অর্থাৎ দেখো কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? এই বিষয়টা তোমরা ভালো করে মনে রাখবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে, এই দেখো এটার সাথে যুক্ত, মৌলিক অধিকারের পরিপন্থী কোনো কাজকে, সেটা হতে পারে ব্যক্তির করা, হতে পারে কোনো সংগঠনের করা, বা হতে পারে কোনো রাষ্ট্রের করা, হাইকোর্ট বেআইনি ঘোষণা করতে পারে, ঠিক আছে? একটা উদাহরণ হিসেবে আমি তোমাকে বলি, তোমরা যারা আমার ক্লাস শুরু থেকে করছো তারা হয়তো বা উদাহরণটা কোনো একটা ক্লাসে শুনে থাকতে পারো। সেটা হচ্ছে, কয়েক বছর আগে সরকার মেডিকেলে প্যাথোলজি যে টেস্ট করা হয় সেই টেস্টের উপর ভ্যাট বসিয়েছিল, ঠিক আছে? প্যাথোলজি টেস্ট তোমরা বোঝো, অর্থাৎ মানে অনেক সময় রোগ নির্ণয় করার জন্য তোমার মানুষের কফ, ঠিক আছে, রক্ত, তারপর হচ্ছে মূত্র, এগুলো কিন্তু পরীক্ষা করা হয়, এগুলোকে বলা হয় প্যাথোলজি টেস্ট, ঠিক আছে? এই টেস্টগুলো করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়া হয়, এবং এটা নিতেই হয়, তার কারণ এগুলো করার একটা খরচ আছে। সরকার যেটা করেছিল, এই টাকার উপরও একটা ভ্যাট বসিয়ে দিয়েছিল, অর্থাৎ যে টাকাটা সাধারণত দিতে হয় সেটা প্রায় 20% বেড়ে গিয়েছিল, ঠিক আছে? তারপরে হাইকোর্ট যেটা করে, সরকারের এই সিদ্ধান্তটাকে বেআইনি ঘোষণা করে, তার কারণ তারা বলে চিকিৎসা হচ্ছে মানুষের একটা মৌলিক চাহিদা, এবং চিকিৎসা যদি মানুষ না পায় তাহলে তার মারা যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ তার জীবনের অধিকারটা, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারটা ক্ষুণ্ণ হয়, তার বেঁচে থাকার অধিকার। যেহেতু এটা ক্ষুণ্ণ হচ্ছে, এবং যতই সেটা রাষ্ট্রের দ্বারা হোক না কেন, এই কাজটা সম্পূর্ণ বেআইনি, ঠিক আছে? এবং তারপরে এই আইনটা অর্থাৎ প্যাথোলজির উপর ভ্যাট বসানোটা বাতিল হয়ে যায়, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে হাইকোর্টের ভূমিকা এখানে কত গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যে কাজগুলো রয়েছে এগুলো রুটিন মাফিক কাজ। সেটা হচ্ছে অধস্তন আদালত অর্থাৎ লোয়ার কোর্ট, সেটা ধরো জেলা জজ কোর্ট হতে পারে, সাব জজ কোর্ট হতে পারে, তাদের মামলায় যদি কোনো জটিলতা দেখা দেয় তাহলে হাইকোর্ট সেটা সমাধান করে। সেই জটিলতাগুলো সাধারণত সংবিধান সংক্রান্ত হলে হাইকোর্ট সেখানে হস্তক্ষেপ করে, ঠিক আছে? কারণ সংবিধানের ব্যাখ্যা এত গুরুত্বপূর্ণ, এবং ধরো সংবিধানের যদি কোনো রকম ভুল ব্যাখ্যা হয় তাহলে যেটা হয়, তাহলে কিন্তু এটা একটা সংবিধানের ক্ষতি করে ফেলে এবং মানুষের জীবনেরও ক্ষতি করে ফেলে। তার কারণ একটা কারণ আছে, সেটা হচ্ছে একটি আদালত যে রায় দেয়, ঠিক আছে, সে আদালতের রায়টা যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সেটি মেনে নেওয়া সব আদালতের জন্য ফরজ, ঠিক আছে? মানে এটা এক ধরনের আইনি নিয়ম। সেটা হচ্ছে, ধরো হাইকোর্ট একটা রায় দিল, এই রায়টা হাইকোর্টের নিচে যত লোয়ার কোর্ট আছে, সেটা হচ্ছে তোমার জজ কোর্ট হতে পারে, সাব জজ কোর্ট হতে পারে, তারা প্রত্যেকে এই আইনটা মেনে নিতে বাধ্য, এবং পরবর্তীতে এই ধরনের যত মামলা আসুক না কেন, হাইকোর্ট সেখানে যেরকম সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকেও সেরকম সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ বোঝো মানে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? তার মানে এরকম বিষয় যদি সংবিধানের ক্ষেত্রে দেখা যায়, মানে সংবিধানের একটা ব্যাখ্যা দিয়ে ফেললো হাইকোর্ট, তার মানে সেই ব্যাখ্যাটা তার নিচের সব কোর্টকে মেনে নিতে হবে, তাহলে সেই ব্যাখ্যাটা কত সাবধানে দেওয়া উচিত, তাই না? এই জন্য সংবিধান সংক্রান্ত জটিলতা দেখা দিলে, এবং সেটা যদি অধস্তন আদালতে এবং এই কোর্টে দেখা দেয়, তাহলে হাইকোর্ট এই দায়িত্বটা, সমাধানের দায়িত্বটা নিজের হাতে তুলে নেয়, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার দেখি, সেটা হচ্ছে
অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করে। এটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি। তোমার প্রতিবেশীর সাথে তোমার জমি নিয়ে মামলার রায় হলো তোমার লোয়ার কোর্টে, মানে অর্থাৎ জেলা জজ কোর্টে। তোমার প্রতিবেশীর রায় পছন্দ হলো না, সে তখন কোথায় যাবে? অবশ্যই যাবে হাইকোর্টের কাছে, এবং হাইকোর্টে সে একটা আপিল করবে। অর্থাৎ হাইকোর্ট অধস্তন আদালত অর্থাৎ জেলা জজ কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলটা গ্রহণ করলো, এবং তারপরে তারা রায়টা পর্যালোচনা করবে সেটা ঠিক ছিল কি ছিল না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, সর্বশেষ হচ্ছে যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, হাইকোর্টের সিদ্ধান্ত সকল অধস্তন আদালতের অবশ্য পালনীয়। ঠিক আছে, ধরো তোমার প্রতিবেশীর সাথেই তোমার এই মামলাটার কথা বললাম, ঠিক আছে, লোয়ার কোর্ট বা জেলা জজ কোর্ট যে রায় দিয়েছিল সেটা হাইকোর্ট নাও মানতে পারে। ঠিক আছে, ধরো জেলা জজ কোর্ট রায়টা দিয়েছিল তোমার পক্ষে, ঠিক আছে, হাইকোর্ট চাইলেই রায়টা তোমার প্রতিবেশীর পক্ষে দিয়ে দিতে পারে যদি তারা মনে করে এতে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাচ্ছে। ঠিক আছে, কিন্তু হাইকোর্ট যখন একবার তোমার প্রতিবেশীর পক্ষে রায় দিয়ে ফেললো, তখন তোমার লোয়ার কোর্ট বলতে পারবে না যে এই রায় আমি মানি না, সে এই রায় মেনে নিতে বাধ্য। এই রায় মানি না কে বলতে পারে? এই রায় মানে না শুধুমাত্র আর একটা কোর্টই বলতে পারে, সেটা হচ্ছে আপিল বিভাগ। ঠিক আছে, যেটা হাইকোর্টেরও উপরে। ওকে, আশা করি হাইকোর্টের সিদ্ধান্ত সকল অধস্তন আদালতের অবশ্য পালনীয় কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। কেমন? আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা এই বিভাগ অর্থাৎ আপিল বিভাগের কাজ এবং ক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেমন? পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের সাথে থাকবে। ততক্ষণ ভালো থেকো সবাই। অল দ্য বেস্ট।